রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, co-sponsored by আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানে আজকে বিষয় হচ্ছে ভারতবর্ষ ও রবীন্দ্রনাথ। আমি বিষয়টাকে আমার মতো করে যদি বলি, বিশ্ব ভারতীয় রবীন্দ্রনাথ, আমার মনে হয় ব্যাপারটা একদম ঠিক হবে। কারণ তিনি আজীবনকাল বিশ্ব মানবের কথা বলেছেন, বিশ্ব মানবিকতার খোঁজ করেছেন। তাই আজকের এই অনুষ্ঠান ভারতবর্ষ রবীন্দ্রনাথে আমাদের সঙ্গে শিল্পী রয়েছে অর্পিতা ঘরুই। অনেক স্বাগত অর্পিতাকে। আর সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, রয়েছেন অভিজিৎ কিবোর্ডে, রয়েছেন মৃগাঙ্ক তবলায়, রয়েছেন পারকাশনে বিক্রম। প্রত্যেককে সুপ্রভাত। শব্দ আলো ক্যামেরা পিসিআর টেলিকাস্টিং আমাদের ভাইদেরকে সুপ্রভাত জানিয়ে রবীন্দ্রনাথের সেই শেষ লিখন থেকে বলতে ইচ্ছে করছে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহাজন্মেরও লগ্ন। কেননা তিনিই ছিলেন সেই মহামানব যিনি ভারতবর্ষকে সারা বিশ্বের সঙ্গে মিলিত করেছিলেন। আমরা এই সপ্তাহ ধরে তাদের সাথে সম্বন্ধেই কথা বললাম, যাদের হাত ধরে ভারতবর্ষ হয়ে উঠেছে। তাই আজকে ভারতবর্ষের রবীন্দ্রনাথ। শুরু করি অপরিচিতা। একদম। নতুন বছরে সকলকে স্বাগত। নতুন বছর যাতে সকলের ভালো কাটে, সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা দিয়ে একটা গান শুরু করছি। আমারে দে তোমার হাতে নূতন করে নূতন প্রাতে, আমারে দে তোমার হাতে নূতন করে নূতন প্রাতে, আমারে দে তোমার হাতে নূতন করে নূতন প্রাতে,
রবীন্দ্রনাথের সাহিত্য চিন্তায় তার কর্ম এবং দর্শনের এক ব্যাপক অংশ দখল করে আছে ভারতবর্ষ। প্রাচীনকালে বৈদিক মুনি ঋষিরা যেমন ভারত চেতনা গঠনে অবিচ্ছেদ্য একটা ভূমিকা রেখেছিলেন, খাঁটি ভারতীয় চেতনা বলতে আমরা যা বুঝে থাকি, আধুনিককালে রবীন্দ্রনাথ সেই চেতনার একটা সংগঠিত রূপ নির্মাণে আজীবন সচেষ্ট ছিলেন। কবি বললেন, দেশের ভাষা, দেশের সাহিত্য, দেশের শিল্প, দেশের রুচি, দেশের কান্তি এখানে যেন মাতৃকক্ষে আশ্রয় লাভ করে এবং দেশের শক্তি মেঘমুক্ত পূর্ণচন্দ্রের মতো আপনাকে অতি সহজে, অতি সুন্দরভাবে প্রকাশ করিতে পারে। চলে যাই পরের গানে। একদম। দেশ মাতৃকার একটা বন্দনা। ওই ভুবন মনোমোহিনী, ওই ভুবন মনোমোহিনী, মা
আমাদের এখনকার সময় হচ্ছে একটা বিরতির প্রান্তে আমরা আজকের এই বিষয়ে ভারতবর্ষ ও রবীন্দ্রনাথ এবং অর্পিতার গান সবটা নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ঘরটায়, ওই ঘরটায় জানিস তো, ওই ঘরটায় না একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আপনি ঘরের বাইরে বেরিয়েছিলেন কেন? আমি নিচে পুলিশ এসে গেছে। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন লাল রহস্য দ্বিতীয় পর্ব, ঠিক বিকেল 5:30 আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, ভারতবর্ষ রবীন্দ্রনাথ এই নিয়ে পথ চলা, আর সঙ্গে অর্পিতা রয়েছেন। তাই অর্পিতা ঘুরি। অর্পিতা, শুরু করি গানে গানে। একদম। যে গানটা গাইবো একটু স্বল্পশ্রুত আর কি। গানটা কিন্তু পূজা পর্যায়ে জাগরণের গান। আজকে যদিও বা ভারতবর্ষ রবীন্দ্রনাথ, কিন্তু কবিগুরু তো সবসময় জাগার কথা বলেছে, উঠে জাগো, শুয়ে থেকো না। হ্যাঁ, তো এরকমই একটা বার্তা মানুষের প্রতি। এখনো ঘোর ভাঙে না তো যে, মেলে না তো আঁখে, কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই সাকি ওরে অলস, জানিস নে তুই তাকি, জাগো এবার জাগো, বেলা আটাশ নাগো, এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখে। কঠিন পথের শেষে কোথায় অগম্যে জন দেশে, কঠিন পথের শেষে কোথায় অগম্যে জন দেশে, ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস নে তারে ফাঁকি ওরে অলস,
প্রখর তাপে না হয় শুষ্ক গগন কাপে, না হয় দগ্ধ বালু তপ্ত আঁচলে, দিক চারি দিক থাকে পিপাসাতে, দিক চারি দিক থাকে প্রখর তাপে না হয় শুষ্ক গগন কাপে, না হয় দগ্ধ বালু তপ্ত আঁচলে, দিক চারি দিক থাকে পিপাসাতে, দিক চারি দিক থাকে মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি, মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি, পথে পায়ে পায়ে দুঃখের বাঁশরি বাজবে তোরে ডাকি, মধুর সুরে বাজবে তোরে ডাকি, জাগো এবার জাগো বেলা কাটাস না গো, জাগো এবার জাগো বেলা কাটাস না গো, এখনো ঘোর ভাঙে না তো যে মেলে না তো আঁখি, কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তাকে ওরে অলস, জানিস নে তুই তাকে, জাগো এবার জাগো বেলা কাটাস না গো, জাগো এবার জাগো বেলা কাটাস না গো, জাগো এবার জাগো বেলা কাটাস না গো। অল্প শ্রুত একটা গান তুমি আমাদের শোনালে, খুব সুন্দর। আর অর্পিতা, গানের পরিবেশন ভীষণ ভালো। তো আমি চলে আসি ভারতবর্ষ ও রবীন্দ্রনাথ। রামায়ণ মহাভারতের স্রষ্টারা যে প্রজ্ঞা, মহাপ্রজ্ঞা এবং রূপকল্পের মাধ্যমে সমগ্র ভারতের আত্মার অনুসন্ধান করেছিলেন, রবীন্দ্রনাথ একক প্রচেষ্টায় তা পুনরায় সংগঠিত করে তোলার একটা প্রয়াস দেখিয়েছিলেন। এমনকি পরবর্তীকালে রবীন্দ্রনাথের এই ভারত চিন্তাকে রাজনৈতিক ও ভৌগোলিক ক্ষেত্রে গুরুত্ব দিয়ে জওহরলাল নেহেরু সহ অনেক রাষ্ট্রনায়ক ভারত অনুসন্ধানের কাজ এগিয়ে নিতে সচেষ্ট হয়েছিলেন। তাই বলে কিন্তু আমরা এটা ভাববো না যে রবীন্দ্রনাথ কেবল প্রাচীন ভারতের রূপরস ও দার্শনিক প্রজ্ঞা নিয়ে বিভোর ছিলেন। রবীন্দ্রনাথকে অতীতের ভারত ভাবিয়েছিল আধুনিক ভারত নির্মাণের প্রয়াসের জন্য। ফলে কবিগুরুর ভারত ভাবনার মধ্যে সমকালীন রাজনীতি, অর্থনীতি, ভূগোল সমৃদ্ধ ভারতের একটা সুস্থ রূপকল্প ঠাঁই পেয়েছিল। তাই তো রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন শ্রেণী বিভাজন বা ধর্ম বিভাজন বা মতপার্থক্যের মধ্যে দিয়ে যে দেশ ও জাতির গঠন সম্ভব নয়, সমন্বয়ের ভাব আদান প্রদানের মধ্যে দিয়ে দেশের ভাষা, সাহিত্য ও শিল্পের উৎকর্ষ বৃদ্ধি পায়। তিনি আদর্শবাদী ছিলেন। তিনি বিশ্বাস করতেন ব্যক্তি মানুষের স্বাধীনতার অধিকার। তাই আজকের এই ভারতবর্ষ, আমরা প্রযুক্তির ভারতবর্ষেতে দাঁড়িয়েও যখন দেখি মানুষের মধ্যে বিভেদ আনছে ধর্মকে নিয়ে, জাতিকে নিয়ে, ভাষাকে নিয়ে, তখন আমার মনে হয় এ ভারতবর্ষে রবীন্দ্রনাথ ভীষণভাবে প্রয়োজনীয়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি হুগলির উত্তরপাড়া থেকে ইন্দ্রাণী মুখার্জি বলছিলাম। নমস্কার, বলুন। সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। আপনাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের আমি একজন নিয়মিত দর্শক। তবে অনেক চেষ্টার পরে আর কি ফোনটা পেলাম। গান তো ঠিকই হচ্ছে, গান নিয়ে আমার কোনো অনুরোধ নেই। তবে আমি যেটা দেখছি, একটা লেখা যাচ্ছে ভারতবর্ষ
ভারতের পরে একটা মানে গ্যাপ দিয়ে বর্ষ কথাটা আর কি যাচ্ছে, ওটা আমার আচ্ছা, মনে হয় আচ্ছা। ভারতবর্ষ একসাথে একটা হবে, কথা- ভারতবর্ষ শব্দটা একসাথে হবে এরকম আমি খেয়ালও হ্যাঁ, করিনি। সেটাই, একসাথে আর কি নেই, ওটাই আমার বড্ড চোখে লাগছে বলে ফোনটা করলাম নিশ্চয়ই আর কি। নিশ্চয়ই ভালো করেছেন ফোন করে। আপনি এই অবধি না ফোন করলেও পারতেন, কারণ এই কাজটা তারা করবেন যারা ফোনটা ধরেছেন। আপনি ওখানে বললেও হয়ে যাবে। ধরুন আমি আপনাকে বলি, ধন্যবাদ ফোন করার জন্য। যদি এরকম কোনো লেখা ত্রুটি পান তাহলে আপনারা যারা ফোন ধরছেন তাদেরকে বলে দেবেন, তাহলে আর আপনাকে অনেকক্ষণ অপেক্ষাও করতে পারেন, লেখাটা অনেকক্ষণ আগেই সংশোধন হয়ে যেত। আমি যেটা বলবো আমার পিসিআর এর ভাইদেরকে, ভারতবর্ষ শব্দটা একসাথে হবে। আর তোমরা খেয়াল করোনি না, আমিও খেয়াল করি, আসলে টিভির দিকে তো তাকাইনি তো। ভারতবর্ষ একসাথে শব্দটা হবে ডেফিনেটলি, ভারত আলাদা, বর্ষ আলাদা নয়। তো চলে যাই। একদম। রবীন্দ্রনাথের যে দেশ ভাবনা, সেই নিয়ে তো অনেক গানই করছি বা হবেও। তো এবার যে গানটা করব সেটা নটির পুজোয় আর কি গানটা হয়েছে। নটির পুজো যদি আমরা জানি, সেখানেও কিন্তু একটা ভারতের একটা বিশৃঙ্খলার একটা অংশ রয়েছে। তো সেখানে শ্রীমতীর গলায় যে গানটা ছিল, বাঁধন ছেড়া সাধন হবে, বাঁধন ছেড়া সাধন হবে, বাঁধন ছেড়া ছেড়ে যাব মা ভৈ মা ভৈ মা ভৈ মা ভৈ রবে, সাধন হবে, বাঁধন ছেড়া সাধন হবে, বাঁধন ছেড়া। সাধন হবে, বাঁধন ছেড়া সাধন হবে।
আচ্ছা, আজকে আমি যে আলোচনাটা করছি ভারতবর্ষ রবীন্দ্রনাথ, আমার কিছু বন্ধু আছেন তাদের একটা মানে উৎসাহ থাকে যে তনুশ্রী কেন এই আলোচনাটা করছে, কোথা থেকে করছে। আমার মস্তিষ্ক প্রসূত তো আলোচনা নয়, তবে এই যে বইটি আমি দেখাবো, এই বইটি থেকে আমি আজকে আলোচনা করছি। বইটির অবস্থা আমি খুব খারাপ করে ফেলেছি, কারণ এটা আমার খুব পছন্দের একটা বই। এটাই হচ্ছে বিশ্বভারতীয় রবীন্দ্রনাথ। এটা বীরেন্দ্র মৃধা, তিনি সুন্দরবনের মানুষ এবং তিনি ওই দিকেরই একটি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং তাঁরই লেখা। এটা একটা প্রবন্ধমূলক বই, এখানে অনেকের প্রবন্ধ একসাথে সংকলিত হয়েছে। এই লেখাটি যেটা আমি আজকে বলছি সেটি ওনার নিজেরই লেখা, বীরেন্দ্র মৃধারই লেখা। তো বইটি আমাকে মানে বইটি পড়লে অনেক কিছু জানা যায়, রবীন্দ্রনাথের বিস্তৃত কর্মবিস্তৃতি আমরা জানতে পারি। আমাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষ এবং রবীন্দ্রনাথ আলোচনা করতে গেলে রবীন্দ্রনাথের জন্ম কোন সময় হয়েছিল। রবীন্দ্রনাথ জন্মেছিলেন এক পরাধীন ব্রিটিশ শাসিত এক ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে। কিন্তু তার ঠিক জন্মের 100 বছরেরও বেশ, মানে তার ঠিক জন্মের শতাধিক বছর আগে 1857-তে মনে রাখতে হবে যে সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্লাইভ মানে কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্লাইভ বাহিনীর কাছে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমেই এদেশে ব্রিটিশ শাসনের সূচনা হয়। আর রবীন্দ্রনাথের জন্মের মাত্র 4 বছর আগে আমরা জানি যে এই ব্রিটিশকে খেদিয়ে দেওয়ার জন্য প্রথম যে সংগ্রামটা হয়েছিল, যে বিদ্রোহটা হয়েছিল, সেটা হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। অর্থাৎ রবীন্দ্রনাথ যে আবহে জন্মালেন সেই সময় কিন্তু ভারতীয়দের মনে ইংরেজ খেদানোর একটা মানসিকতা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছিল। সেই আবহেতেই কিন্তু রবীন্দ্রনাথের জন্ম। এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কোন আবহে তিনি জন্মেছেন, কোন ভারতবর্ষকে তিনি পেয়েছিলেন আর কোন ভারতবর্ষের স্বপ্ন তিনি দেখেছিলেন। এবং সেই জন্যই দেখবে তনুশ্রী, রবীন্দ্রনাথের জীবনকালে প্রথম দিকের স্বদেশ পর্যায়ে রচনায় একরকম, আবার শেষের দিকে মানে প্রথমেই এখন যে গানটা করবো, আজই এ ভারত লজ্জিত হয়ে, এটা একদম ওনার 38 বছর বয়সে রচনা, তখন একরকম উনি দেখছেন। আবার উনি 68 বছর বয়সে গিয়ে সার্থক জনম আমার লিখছে। তো যেহেতু উনি অনেকটা সময় ধরে দেখেছিলেন, তাই আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করতে পারি। ওনার ভারতবর্ষের ভাবনার মধ্যে বিশ্বযুদ্ধের একটা ছায়া ছিল, যেহেতু তিনি প্রথম বিশ্বযুদ্ধের সূচনা, প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল নিজে উপলব্ধি করেছিলেন, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা তিনি দেখে গিয়েছিলেন। হয়তো ফলাফলটা দেখে যাননি, কিন্তু দুটো বিশ্বযুদ্ধ রবীন্দ্রনাথ কিন্তু দেখেছেন, যার ফলে তার লেখনীতে সবসময় দেখেছি মানবাত্মার জয়, মানব সভ্যতার জয়। যার তিনি বুঝেছিলেন যে এই রকমের বিশ্বযুদ্ধে কিন্তু আর যাই হোক না কেন মানুষের আত্মমর্যাদার ক্ষুণ্ণ হয়, লুণ্ঠন হয় মানবাত্মার। তো চলে যাই গানে। একদম। আজি এ ভারত লজ্জিত হে, আজি এ ভারত লজ্জিত হে, হীনতা পঙ্গে মজ্জিত হে, আজি এ ভারত লজ্জিত হে, আজি এ ভারত লজ্জিত হে। নাহি পুরুষ নাহি বিচারণা, কঠিন তপস্যা সত্য সাধনা, নাহি পুরুষ নাহি বিচারণা, কঠিন তপস্যা সত্য সাধনা, অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলে ব্রহ্মে বর্জিত হে, আজি এ ভারত লজ্জিত হে, আজি এ ভারত লজ্জিত হে।
তোমার দারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে পর্বতে প্রান্তরে নগরে গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সচিত হে আজি ভারত লজ্জিত হে আজি ভারত লজ্জিত হে হীনতা পঙ্কে মোচিত হে আজি ভারত লজ্জিত হে আজি ভারত লজ্জিত হে। দেখো, অন্যান্য প্রাণীর মতো মানুষও তো এই পৃথিবীরই সন্তান, সম্পদ। তাদেরও কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সব কিছুকে ভাগ করে নেওয়া, তাই না? আমাদের বেড়ে ওঠাটা কিন্তু এই প্রাকৃতিক পরিবেশের সমস্ত সম্পদকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া। তো যার ফলে প্রত্যেকটা জাতির ইতিহাস কিন্তু আলাদা হয়। প্রাকৃতিক পরিবেশের জন্য, ভৌগোলিক অবস্থানের জন্য প্রত্যেকটা জাতির ইতিহাস কিন্তু আলাদা। ভারতবর্ষের যে জাতীয় বৈশিষ্ট্য সেটা কিন্তু অন্যান্য দেশের থেকে আলাদা। আমরা মানুষ, তারাও মানুষ, কিন্তু আমাদের বড় হয়ে ওঠা, আমাদের সাংস্কৃতিক আনুষঙ্গিক যে বিষয়গুলি রয়েছে সবগুলি কিন্তু একটা দেশ আরেকটা দেশের থেকে আলাদা, একটা জাতি একটা জাতির থেকে আলাদা। রবীন্দ্রনাথ চেয়েছিলেন মানবাত্মার মুক্তি। তিনি বলেছিলেন যে প্রত্যেকেই আলাদা, ভিন্ন, কিন্তু আমাদের মধ্যে যদি মানবের প্রতি আস্থা থাকে, মানব সত্তার প্রতি আস্থা থাকে, তাহলে আমরা একে অপরকে শ্রদ্ধা করতে পারবো। তিনি বলছেন এক জায়গায়, তাই এখানে বলছেন যে তার সৃজনে বারবার ধরা পড়েছে মানুষের শৃঙ্খলা, ভাবনা শৃঙ্খলা এবং মানুষের বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। তিনি দেখেছিলেন দুই বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর রূপ। তিনি মৃত্যুর মুহূর্ত অবধি মানবজাতির সমন্বয় শক্তির সপক্ষে কাজ করেছেন। তার উৎকণ্ঠা ছিল সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির শৃঙ্খলা থেকে ভারতের স্বাধীনতা হয়তো আসবে, তবে ঘটবে ক্ষমতার শুধুই হস্তান্তর। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির শৃঙ্খলা থেকে ভারতের স্বাধীনতা হয়তো আসবে, তবে ঘটবে ক্ষমতার শুধুই হস্তান্তর। মুখোশ বদল ঘটবে মাত্র, সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন ঘটবে না। তাই এক শ্রেণীর মানুষ পরবর্তী স্বাধীন ভারতবর্ষে কিন্তু আমরা দেখলাম উদ্বাস্তু হলো, শিক্ষা স্বাস্থ্য থেকে ছিন্নমূল হলো। এবং রবীন্দ্রনাথ এই ছবিটা দেখতে পেয়েছিলেন বলেই এই স্বাধীনতা তিনি কিন্তু তার কাছে কাঙ্ক্ষিত ছিল না। এটা বলছি যখন, তখন আমার সত্যি কথা গায়ের মধ্যে না মানে গায়ের লোম কাঁটা দিয়ে উঠলো, যে কত দূরদর্শী একজন মানুষ ছিলেন। সত্যি তাই। এবং এখন কি প্রাসঙ্গিক, দেখো এখনো প্রাসঙ্গিক। কোন ছোটবেলায় কি একটা রচনা করেছে তখনকার ভারতবর্ষকে নিয়ে ওনার মধ্যে। উনি ভেবেছিলেন যে মানে পরবর্তীকালে এরকমই একটা ভারতবর্ষ আমরা পাবো। এবং প্রত্যেকটা গান, এবং আমি যদি এবং কি বলতো, স্বদেশ পর্যায়ের গানগুলো যখন নির্বাচন করে বা আমরা যখন করি বা যখন কেউ করে, সালগুলো না সবসময় দেখতে হয় কোন সালে কত বয়সে। মানে বঙ্গভঙ্গের সময় আমি দুটো গান রেখেছি করব, দুটো গান একই সময় উনি রচনা করছেন। এক সময় বলছে নিজেদের মধ্যে বন্ডিং করো, মানে নিজেদের মনের যে উত্তেজনাটা সেটা চেপে রাখো, কারণ যাতে কোনো জাতের মধ্যে যাতে তোমার ধ্বংস না হয় আর কি, নিজেদের মধ্যে ঐক্য রাখো। আবার বলছে ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হও। একই সময় পরপর উনি লিখছেন। গানেই যাই একদম। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ু আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ু আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানীর ভরসা
এখন সময় হচ্ছে একটা বিরতির উপরান্ত আমরা শেষ পর্বটুকু নিয়ে ফিরবো, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মনময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ঘরটায় ওই ঘরটা জানিস তো, ওই ঘরটায় না একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আপনি ঘরের বাইরে বেরিয়েছিলেন কেন? আমি নিচে পুলিশ এসে গেছে। আজ ছোট গল্পের ছোট ছবিতে দেখুন লাল রহস্য দ্বিতীয় পর্ব ঠিক বিকেল 5:30 আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। একেডি নেটওয়ার্ক, সর্বদাই আপনার সাথে। আপনার আমার জীবনের রকম ফেরের গল্প। ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। ছোট গল্পের ছোট ছবি। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। খাচ্ছে টনটা হাপুস হুপুস প্রথম। প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, এটা শেষ পর্ব, ভারতবর্ষ রবীন্দ্রনাথ। এই পর্ব না শেষ পর্বেরও শেষ হবে না, কারণ বলুন তো, ভারতবর্ষ রবীন্দ্রনাথ আলোচনা করতে গেলে এত ব্যাপক আলোচনা রয়েছে, এত কিছু রয়েছে, আমার কাছে হয়তো পুরো একটা বছর লেগে যাবে এই অনুষ্ঠানটাকে শেষ করতে। একদম। তাই যতটুকু আমার উপলব্ধি ততটুকুই বলবো। আর অর্পিতা রয়েছে, অর্পিতা ঘরুইয়ের গান শুনুন, সঙ্গে অবশ্যই যন্ত্র সঙ্গীত শিল্পীরা রয়েছেন, অভিজিৎ কিবোর্ডে, তবলায় মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। ওদের একটা অনবদ্য প্রচেষ্টা অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার, এবং সেটাতে ওরা ভীষণভাবে সফল। তবে আপনারা না থাকলে অনুষ্ঠানটা করে আমাদের এগিয়ে যাওয়ার পথটা তো এগোবেন, মানে তৈরি হবে না। তাই আপনাদের সহযোগিতা আমাদের ভীষণভাবে দরকার। চলে যাই গানে। ধ্রুপদ অঙ্গের গান।
রবীন্দ্রনাথের ভাবনার সাথে না রবীন্দ্রনাথের সাথে ভাবতে গিয়ে এই জিনিসটা আমিও ভাবছিলাম যে সত্যি তো আমরা যখন ভারতবর্ষের ইতিহাস দেখি তখন কি আমরা দেখেছি যে ভারতবর্ষ কোনো দেশ দখল করে তাদেরকে পরাধীন করে শাসন করেছে বা কোনো জায়গা গিয়ে দখল করেছে? না, আসল কথা ইতিহাসের আদিকাল থেকে ইউরোপ ও মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের ভূগোল ও প্রাকৃতিক পরিবেশ এই অঞ্চলের মানুষের উপরে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে অন্য জাতির মানুষের সাধারণ বৈশিষ্ট্য থেকে এখানকার মানুষের ধ্যান ধারণা সম্পূর্ণ আলাদাভাবে গড়ে উঠেছে। ইতিহাসের কাল থেকে ভারত একটি আলাদা জাতি হিসেবে গড়ে উঠেছে যার সাধারণ বৈশিষ্ট্য পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর সঙ্গে মিলবে না। যার ফলে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে এর ভৌগোলিক অবস্থান এর উপরে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে কীরকম না বিস্তৃত উর্বরা জমি, খাদ্যের স্বয়ংভরতা, যোগাযোগের সহজগম্যতা, সুষম আবহাওয়া এই অঞ্চলের অর্থাৎ ভারতীয় অঞ্চলের মানুষকে করে তুলেছে আয়েশি, পরজাতির প্রতি সহিষ্ণু এবং অন্য দেশ দখল ও বাণিজ্যে পরায়ণমুখ। রবীন্দ্রনাথ ভারতবর্ষের ভৌগোলিক রূপকে এইভাবেই চিহ্নিত করেছিলেন। তিনি বললেন, ভারতবর্ষের একটি সম্পূর্ণ ভৌগোলিক মূর্তি আছে। এর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত এবং উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত যে একটি সম্পূর্ণতা বিদ্যমান, প্রাচীনকালে তার ছবি অন্তরে গ্রহণ করার ইচ্ছে দেশে ছিল দেখতে পাই। একসময় দেশের মনে নানা কালে নানা স্থানে যা বিচ্ছিন্ন হয়েছিল তা সংগ্রহ করে এক করে দেখার চেষ্টা খুব স্পষ্টভাবে জাগ্রত হতে দেখি। তেমনি ভারতবর্ষের ভৌগোলিক স্বরূপকে অন্তরে উপলব্ধি করবার একটি অনুষ্ঠান ছিল, সে ছিল তীর্থভ্রমণ। দেশের পূর্বতম অঞ্চল থেকে পশ্চিমতম অঞ্চল এবং হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত এর পবিত্র পীঠস্থান রয়েছে। সেখানে তীর্থ স্থাপিত হয়ে একটি ভক্তির ঐক্যজালে সমগ্র ভারতবর্ষকে মনের ভিতরে আনবার সহজ উপায় সৃষ্টি করেছে। অর্থাৎ ভারতবর্ষের ভেতরে যা রয়েছে সত্যি তাই, ভারতবর্ষ কিন্তু সম্পদে পরিপূর্ণ। এই ভারতবর্ষ চাইলে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হয়ে উঠতে পারে, এখনো পর্যন্ত পারে, কিন্তু ওই যে আমাদের একটা আয়েশি মনোভাব এবং কাউকে কিছু বলবো না, সেই কারণেই দেখুন আমি কিন্তু আমার একটা জাত্যাভিমান রয়েছে, আমি বাঙালি বলে আমি খুব গর্ব অনুভব করি এবং কি অদ্ভুতভাবে আমরা না সব কিছুকেই মেনে নিই, মানিয়ে নিই। ভারতবর্ষের প্রত্যেকেই ভীষণ আয়েশি, কারণ আমরা তো সব কিছু পেয়ে যাই সহজে, সহজলভ্য সব কিছু। এটা রবীন্দ্রনাথ ভাবিয়েছেন আমাকে। চলে যাই গানে। তাই রবীন্দ্রনাথের সব গানেই প্রায় উঠে দাঁড়া, জেগে ওঠ, হ্যাঁ যেটা গাইলাম তুমি বললে স্বল্পশ্রুত যেটা আর কি, ওখানেও তাই, জাগো এবার জাগো। তো ওই একই কথা, রবীন্দ্রনাথ বুঝতেই পেরেছে যে সারা জীবনই ভারতবাসীকে এই গানগুলো বা এই শব্দগুলো উদ্বুদ্ধ করবে। আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে, আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি। তখন সাড়া দেবে, ডাক দিবি তুই যারে, আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি। বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোনো মতে, থেকে থেকে পিছন পানে চাস নে বারে বারে, বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোনো মতে, থেকে থেকে পিছন পানে চাস নে বারে বারে, নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে, নেই যে রে ভয় ত্রিভুবনে, ভয় শুধু তোর নিজের মনে, অভয় চরণ স্মরণ করে বাহির হয়ে যারে, আপনি অবসলি তবে বল দিবি তুই কারে, আপনি অবসলি উঠে দাঁড়া, উঠে
আধুনিক ভারতের দার্শনিক ছিলেন রবীন্দ্রনাথ। সমাজ ও জাতির গঠনের জন্য সর্বস্তরে শিক্ষার প্রয়োজন তিনি উপলব্ধি করেছিলেন। তার বিশাল কর্মযজ্ঞের প্রতিটি মুহূর্তের পুরোহিত ছিলেন তিনি। তবে শিক্ষা ও মানুষের মনুষ্যত্বের জাগরণে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের কর্ম আন্দোলন অস্বীকার করা যায় না, এবং তার প্রভাব রবীন্দ্রনাথের উপরে যে পড়েছিল এটাকেও আমরা কিন্তু অস্বীকার করতে পারি না। তো এই বিগত সপ্তাহে মানে এই যে সোম মঙ্গল বুধ আমরা যে আলোচনা করলাম, আজকে সেই সবারই সম্মিলিত একটা প্রয়াস হচ্ছে ভারতবর্ষ রবীন্দ্রনাথ। তো অর্পিতার গানে আর আমাদের আপনাদের টেলিফোনে আমরা এগিয়ে যেতেই পারি, তবে আর মনে হয় না খুব বেশি সময় আছে টেলিফোন নেওয়ার মতো। তবে হ্যাঁ, একটা টেলিফোন আমি নিতেও পারি। চলে যাই গানে। একদম একটা জাতীয় সঙ্গীত, এটাও জাতীয় সঙ্গীত উপপর্যায়ের আর কি, এটাও তোমার একটু স্বল্পশ্রুত, চেষ্টা করছি। কে সে যায় ফিরে ফিরে আকুল নয়ন নীরে, কে সে যায় ফিরে ফিরে আকুল নয়ন নীরে, কে বৃথা সাভরে চাহিছে মুখ পড়ে, কে বৃথা সাভরে চাহিছে মুখ পড়ে, সে যে আমার জননী রে, কে সে যায় ফিরে ফিরে আকুল নয়ন নীরে। কাহার সুধাময়ী বাণী মিলায় অনাদর মানি, কাহার ভাষা হায় ভুলিতে সবে চায়, কাহার ভাষা হায় ভুলিতে সবে চায়, সে যে আমার জননী রে, কে সে যায় ফিরে ফিরে আকুল নয়ন নীরে। ক্ষণিক স্নেহ গোল ছাড়ি চিনিতে আর নাহি পারি, আপন সন্তান করিছে অপমান, আপন সন্তান করিছে অপমান, সে যে আমার জননী রে, পুণ্য কুটিরে বিষণ্ণ
গতকালও অর্পণ আমাদের বেশ কিছু অল্পশ্রুত গান শুনিয়েছিল, আজকে অর্পিতাও চেষ্টা করেছে, এবং অগ্নিবোধার ছাত্রছাত্রীরা ঠিক এইভাবেই আমাদেরকে রবীন্দ্রনাথের গানে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। একটি টেলিফোন নিয়ে নিই, পরের গানে যাব। নমস্কার, কে রয়েছেন? তোমারই তরে মা সপিনী দেহ, তোমারই তরে মা সপিনী প্রাণ, তোমারই তরে এ আঁখি বরসিবে, এ বিনা গাহিবে তোমারই গান। সুপ্রভাত, নমস্কার, আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। আজকের যে বিষয় রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ, রবীন্দ্রনাথ হচ্ছেন ভারতাত্মার বাণী মূর্তি, কনডেন্সড ইন্ডিয়া। ভারতের অতীত গৌরব, তার শৌর্য, পরাধীনতার গ্লানি, বেদনা, দেশের মাতৃরূপ কল্পনা এবং অখণ্ড ভারত ভাবনা ইত্যাদি রবীন্দ্রনাথের কবিতায়, গানে মাতৃ প্রতিমা আইকন বারবার ঘুরে ফিরে এসেছে। রবীন্দ্রনাথের ভারতবর্ষ মানে শুধু পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র খেলা একটি দেশ মাত্র নয়, ভারতের মানুষ, ভারতের মান সম্মান, প্রতি ধূলিকণা, তার আবেগ, তার সবকিছুই তার সৃষ্টিতে বারবারই ফিরে এসেছে। স্বদেশ প্রেম ভাবনা তার রবীন্দ্রনাথের হচ্ছে সর্বধর্ম কর্ম চিন্তা আনন্দের ভিত্তি। ওই যে একই কথা বলতে হয় ভারত তীর্থের কথায়, যে এসো হে আর্য, এসো অনার্য, এসো হে দ্রাবিড় চীন, সব কুন্দল পাঠান মুঘল এক দেহে হলো লীন। এই ভারতবর্ষ রবীন্দ্রনাথের কাঙ্ক্ষিত ভারতবর্ষে হচ্ছে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে মনুষ্যত্বের সঠিক আত্মপ্রকাশ। আমাদের হাতে সময় ভীষণ কম। মানিকমোহন দা, অনেকদিন পর আপনার ফোন পেলাম, খুব ভালো লাগলো। আর দুটো গান শুনতে পারবো। এটাও দেখো একদম স্বল্পশ্রুত, অনেক দিন আগে আমাদের সবাইকে নিয়ে স্যার একটা অ্যালবাম বার করেছিলেন, তো সেখানে এই গানটা করেছিলাম, তো ভুলেই গিয়েছিলাম, তো ভাবলাম যে একটুখানি করি, চেষ্টা করছি।
দেখো ভারত তীর্থে কবি শুরু করলেন যে হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। কিন্তু এই যে তিনি বন্দনার কথা বললেন, তিনি উপলব্ধি করলেন যে ভারতবর্ষের মধ্যে এক বর্ণ বৈষম্য, সমাজ বৈষম্য, সামাজিক বৈষম্য। তাই তো তিনি কালের যাত্রা, যেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 57 বছরের জন্মদিনে উৎসর্গ করলেন, সেখানে তিনি কি বললেন, এই কথাটা ভীষণ, এই ভারতবর্ষে তিনি চেয়েছিলেন, রবীন্দ্রনাথ চেয়েছিলেন তারপরে কোনো এক যুগে কোনো এক দিন আসবে উল্টো রথের পালা, তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া, এই বেলা থেকে বাঁধনটাতে দাও মনে, রথের দড়িটাকে নাও বুকে তুলে ধুলোয় ফেলো না, রাস্তাটাকে ভক্তিরসে দিও না কাদা করে, আজকের মতো বলো সবাই মিলে, যারা এতদিন মরেছিল তারা উঠুক বেঁচে, যারা যুগে যুগে ছিল খাটো হয়ে তারা দাঁড়াক একবার মাথা তুলে। রবীন্দ্রনাথ চেয়েছিলেন যে এই সমাজের নিচের স্তরের মানুষেরা মাথা তুলে দাঁড়াক। তাই তো সভ্যতার সংকটে তিনি আশঙ্কা প্রকাশ করে গেছিলেন যে মানুষের প্রতি মানুষের বিশ্বাসই থাকবে না। তাই তিনি বলেছিলেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তিনি একথাও বলেছিলেন, রবীন্দ্রনাথের প্রবন্ধ থেকে আমরা জানতে পারি যে প্রদীপের নিচে পিলসুজের কথা তিনি বলেছিলেন, যে পিলসুজ প্রদীপকে মাথায় করে আলো প্রদান করছে, কিন্তু পিলসুজের গা গড়িয়ে তেল, অন্ধকার। আমাদের সমাজ ব্যবস্থাতেও কিছু মানুষ সমাজটাকে ধরে রেখেছে, তাদের দিকে আমরা কেউ তাকাই না। রবীন্দ্রনাথ চেয়েছিলেন তখনই সমাজ উন্নীত হবে, তখনই ভারতবর্ষ 10-এর মধ্যে 1 হবে, যেদিনকে ভারতবর্ষের সমস্ত মানুষ সমান অধিকার পাবে। তাই না এই ভারতবর্ষ কবে তৈরি হবে? এখন তো এই মুহূর্তে যা মনে হচ্ছে ভারতবর্ষের দুটো বিত্ত সম্প্রদায় থাকবে, এক হচ্ছে নিম্নবিত্ত, এক হচ্ছে একেবারে উচ্চবিত্ত, মাঝখানে মধ্যবিত্ত সম্প্রদায়কে মেরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আর কদিন পরে এই মধ্যবিত্ত সম্প্রদায় অর্থাৎ আমরা না খেতে পেয়ে মরে যাব, এটাই আশঙ্কা আমার। আর তখনই রবীন্দ্রনাথ বড্ড প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আসলে দাদা, এই মধ্যবিত্ত সম্প্রদায় কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে চলে, জানো তো? এই মধ্যবিত্ত সম্প্রদায় প্রতিবাদ করতে জানে, তাই তাদের কণ্ঠটাকে সবার আগে রোধ করো, এটাই পলিসি। তো একটা হতাশা নিয়ে অনুষ্ঠানটাকে শেষ করছি বলা যেতে পারে। আর 2টো গান হবে, 2টো গান। আচ্ছা, এটা শেষ গান। ভালো থেকো অর্পিতা, ভালো থাকুক আমাদের আগামী পৃথিবী। একদম। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষনা রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ
প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার